সুপ্রিয় দর্শক, আমি ডক্টর বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেক্স ক্লিয়ার প্রেজেন্ট বায়োফার্মা হেলথ ল্যাবের আজকের 61তম পর্বে। আপনারা সবাই জানেন আজ হচ্ছে বিশ্ব হার্ট দিবস। আর এই হার্ট দিবস উপলক্ষে আমাদের বিশেষ এই আয়োজন হার্টের সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষক এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ বরণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, এনআইসিবিটি, ঢাকা। চলুন দর্শক, পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। না, আপনাকে এবং বায়োফার্মা কে আজকে সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান উপস্থিতির জন্য। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার আজকের এই অনুষ্ঠানের বায়োফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই লপো অ্যান্ড ট্রভা। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং বায়োফার্মা লিমিটেডের ফেসবুক পেজ থেকে। পেজ দুটি লাইক করে প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন। চলুন দর্শক, চলে যাই মূল আলোচনায়। আচ্ছা, শুরুতে আমরা আসতে চাই যে হার্ট দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে একটি নির্দিষ্ট অর্গানকে কেন্দ্র করে, যে সারা বিশ্ববাসী একযোগে অনুষ্ঠানটিকে উদযাপন করছে। এটার পেছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, আমরা সেই কারণ জানব। তবে প্রতি বছরই একটি প্রতিপাদ্য বিষয় থাকে। এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয়টা কি? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে ওয়ার্ল্ড হার্ট ডে, যেটা 29শে সেপ্টেম্বর প্রতি বছরই পালন করা হয়। সাধারণত আমরা জানি যে হার্ট হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট অর্গান এবং এটা হলো একটা সেন্ট্রাল পার্ট আমাদের শরীরে, এবং হার্ট ছাড়া কিন্তু মানুষের জীবন চিন্তা করা আসলে করা যায় না। এবং হার্টের যে রোগগুলো হচ্ছে, আমরা যেটা জানি যে ইসকেমিক হার্ট ডিজিজ একটা ইম্পর্টেন্ট রোগ, এবং এই ইসকেমিক হার্ট ডিজিজের একটা অন্যতম প্রধান প্রকাশ হচ্ছে হার্ট অ্যাটাক। এবং আমরা জানি যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেখানে হার্ট অ্যাটাকও আছে এবং ব্রেন স্ট্রোক, এবং এই দুটো মিলিয়ে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি মানুষ মারা যায়। এবং প্রতি বছর আমরা যেটা দেখি যে 18.6 মিলিয়ন, মানে প্রায় 1,86,00,000 মানুষ কিন্তু মারা যাচ্ছে প্রতি বছর এই ইয়ের কারণে, যে কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে। এখন এই কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে হার্ট এবং ব্লাড ভেসেল রিলেটেড যে ডিজিজ, এর ভিতরে অন্যতম হচ্ছে হলো ইসকেমিক হার্ট ডিজিজ, মানে কি যে হৃদয় দিয়ে মানে হৃদয়ের যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে এখানে। যেমন অনেকগুলো 3টা পয়েন্ট ওনারা হাইলাইট করতেছেন। যেমন একটা হচ্ছে ইউজ হার্ট টু কানেক্ট ইউর হার্ট, ইউজ হার্ট টু কানেক্ট এভরি হার্ট, অ্যান্ড ইউজ হার্ট টু কানেক্ট পিপল উইথ ব্রোকেন হার্ট। মানে এখানে কতগুলো ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু আছে। আমরা যদি খুব ভালোভাবে চিন্তা করি যে কোভিড প্যান্ডেমিকের সময় আমরা কিন্তু যেভাবে আমরা আইসোলেটেড হয়ে গেছি, এবং আমরা হার্টের রুগীদেরকে, উচ্চ রক্তচাপের রুগীদেরকে আমরা সবসময় বলতাম যে বাসায় থাকেন, ঘর থেকে যেন বের হয় না হয়। কারণ আমরা জানি কোভিড প্যান্ডেমিকের সময় হচ্ছে যদি এই কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত কোনো একটা লোকজন যদি কোভিডে আক্রান্ত হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10.5 বা কখনো কখনো 13% বলা হয় যে মর্টালিটি। মানে অনেক মর্টালিটির কারণে আমরা কিন্তু এই রুগীদেরকে বাসায় অবস্থান করার জন্য আমরা বলছি দীর্ঘদিন। এবং বাসায় যদি অবস্থান করে সেই ক্ষেত্রে অনেকটা আইসোলেটেড হয়ে যায়। তাহলে যদি আইসোলেটেড হয় সেই ক্ষেত্রে কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ এবং ব্রেন স্ট্রোক হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। আবার আমরা দেখি এই রোগীগুলো কিন্তু ডাক্তারের কাছে যেতে পারতেছেন না, চেম্বারে যেতে পারতেছেন না, তারা চিকিৎসা ঠিক মতো নিতে পারতেছেন না। এই জন্য হচ্ছে কি পেশেন্টটা ফার্দার জটিলতায় কিন্তু ভুগতেছেন। এবং দেখা যাচ্ছে এই কোভিড এর কারণে কিন্তু একজন মানুষ আরেকজনের সাথে কিন্তু যোগাযোগ করতে পারে না, ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারে না, তেমন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারে না। একটা জনগণের ভিতরে একটা ব্রোকেন হার্টের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং যার মাধ্যমে হচ্ছে কি যে বলা হচ্ছে যে থিমটা হচ্ছে যে আমরা ইন্টারনেটের মাধ্যমে হোক, মোবাইল অ্যাপস এর মাধ্যমে হোক, যেভাবে হোক যেন আমরা ডাক্তারের সাথে কানেক্ট হতে পারি, আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারের সাথে আমরা কানেক্ট হতে পারি, আমাদের হৃদয় দিয়ে যেন আমরা সেই কানেকশনটা তৈরি করতে পারি, যার মাধ্যমে আমাদের নিজেদের হার্ট, প্রত্যেকটা মানুষের হার্ট এবং প্রত্যেকটা পিপলের হার্টকে আমরা একত্র করে এবং এই হৃদরোগ এবং ব্রেন স্ট্রোককে প্রতিরোধ করতে পারি। এটাই ছিল আসলে এই বছরের প্রতিপাদ্য বিষয়। অনেক ধন্যবাদ। হৃদয় দিয়ে, হৃদয়ের ভালোবাসায় হৃদয়কে ভালো রাখা,
এই যে যে একটি চমৎকার স্লোগান বা প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, সত্যি এই কথার মধ্যেই কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। আমার হৃদয় দিয়ে যদি আমি আমার নিজের হৃদয়টিকে ভালো না রাখি, তাহলে কিভাবে আমার এই হৃদয় ভালো থাকবে, এটি আসলে প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ স্যার চমৎকার একটি বিষয় তুলে ধরবার জন্য। আমরা এই পর্যায়ে কমন কিছু সমস্যা হার্টের সেটি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাধারণ মানুষের মধ্যে একটি ভীতি আছে যে হার্ট অ্যাটাক হয়ে গেলে আমি কি মারা যাব কি না। তো আমি একটু আসতে চাই স্যার, কেউ কেউ বলে থাকে আমার বাবার হার্ট স্ট্রোক হয়েছে, আবার কেউ কেউ বলছে যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। আমি শুরুতেই এই যে যে একটু মিসনোমার রয়েছে এটি একটু ক্লিয়ার হতে চাই, শব্দ কোনটি সঠিক, হার্ট স্ট্রোক না হার্ট অ্যাটাক? হ্যাঁ, এখানে আসলে আমাদের সমাজে কিছু জিনিস প্রচলিত আছে যে হার্ট অ্যাটাক আবার স্ট্রোকের কথা বলা হয়। যেমন যার জন্য হচ্ছে কি যে হৃদরোগ হসপিটালে আমরা দেখি যে অনেক সময় যে স্ট্রোকের রোগী কিন্তু চলে আসে, যেমন একদিক প্যারালাইসিসের রোগী কিন্তু চলে আসে যে চিকিৎসার জন্য। আসলে আমরা স্ট্রোক যেটাকে বলি, স্ট্রোকটা সাধারণত বলা হয় যে ব্রেনের রক্ত চলাচল যদি কমে যায় কোনো কারণে, সেটা হচ্ছে যেটা এটাও এক ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ, যে ব্রেনের রক্তনালীতে যদি কোলেস্টেরল জমে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ হয় তখন ব্রেনের রক্ত চলাচল কমে যায়। কখনো কখনো ব্রেনের রক্তক্ষরণ হয় উচ্চ রক্তচাপের জন্য। কখনো কখনো ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, হঠাৎ করে কিছু সময়ের জন্য ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আবার ঠিক হয়ে গেল, যাকে আমরা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলি। এই তিনটা জিনিসকে ব্রেন স্ট্রোক বলা হয়। এখন স্ট্রোকটা আসলে সম্পূর্ণ ব্রেনের সমস্যা, ব্রেনের রক্ত চলাচল কমে যাওয়া বা ব্রেনের রক্তক্ষরণ হওয়া, সে তাকেই কিন্তু স্ট্রোক বলা হয়। তাহলে আপনি যেটা হলো কার্ডিওভাস্কুলার মানে ব্রেনের রক্ত চলাচল কমে যাওয়ার জন্য যে সমস্যা হয়, সমস্যার লক্ষণগুলো আমরা যেভাবে দেখি যে অনেক সময় আমরা দেখি যে শরীরের কোনো একটা অংশ দুর্বল হয়ে যায় হঠাৎ করে, নার্ভনেস ফিল করা, মানে সাডেনলি দেখা গেল ফেসের একটা অংশ, হাত বা পা হঠাৎ করে একটু উইক হয়ে যাওয়া, অথবা একটু কনফিউশন হওয়া, কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কথা বুঝতে সমস্যা হওয়া, তারপর কোনো একটা চোখ দিয়ে দেখতে বা দুই চোখ দিয়ে দেখতে সমস্যা হওয়া, হাঁটতে সমস্যা হওয়া, ব্যালেন্স ঠিক মতো রাখা যাচ্ছে না, এই ধরনের যে পরিস্থিতি হয় ব্রেনের সমস্যার জন্য, তাকে আমরা বলি স্ট্রোক। আর হার্টের যে সমস্যা, যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক, মানে সেটা হচ্ছে কি হার্টের একই মেকানিজম সেম। হার্টের গায়ে দুটি রক্তনালী থাকে, রাইট কর্নারি আর্টারি আর একটা হচ্ছে লেফট কর্নারি আর্টারি, বাম দিকে একটা ডান দিকে রক্তনালী থাকে। এই রক্তনালীতে যদি কোলেস্টেরল জমে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ হয় তখন হার্টের রক্ত চলাচল কমে যায়। এখন যদি 100% যদি রক্ত চলাচল কমে যায় তখন হার্টের মাংসপেশি নষ্ট হয়ে যায়, যেটাকে ইনফাকশন বলা হয়। এই ধরনের যদি সমস্যা হয় তাকে আমরা বলি হার্ট অ্যাটাক আমরা বলি। তাহলে হার্ট অ্যাটাক হলে সম্পূর্ণ হার্টের রোগ, মানে হার্টের রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার জন্য যে ধরনের সিচুয়েশন তৈরি হয় তাকে আমরা হার্ট অ্যাটাক বলি। সাধারণত 20 থেকে 30 মিনিটের বেশি সময় ধরে বুকে ব্যথা যদি থাকে তখনই সাধারণত হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, এবং সম্পূর্ণ এটা হার্টের রোগ। আর স্ট্রোকটা হলো সম্পূর্ণ ব্রেনের রোগ। ব্রেনের রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় বা কোনো অংশের, তখন যে পরিস্থিতি সৃষ্টি হয় তাকে আমরা স্ট্রোক বলি। অনেক ধন্যবাদ স্যার। এই এই যে হার্ট অ্যাটাক যে শব্দটি আমরা উচ্চারণ করলাম, তো একজন মানুষ কিভাবে বুঝবেন যে তিনি এখন হার্ট অ্যাটাকে গিয়েছেন, অথবা তার পরিবারের সদস্য যদি মধ্যবয়স্ক কেউ থাকে, মা বাবা ভাই বোন যাদের মধ্যে একটু বয়স বেশি, তারা যদি কখনো যে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়, সেটি বোঝার কোনো উপসর্গ রয়েছে কিনা, কি কি কমন উপসর্গ দেখলে আমরা বুঝে নিতে পারবো যে ওই রোগীটি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন? ধন্যবাদ আপনাকে হার্ট অ্যাটাক সম্পর্কে জানানোর জন্য। যে হার্ট অ্যাটাক আসলে কি লক্ষণগুলো নিয়ে মানুষ আমাদের কাছে আসে, আমরা যেটা দেখি সাধারণত বুকের মাঝখান বরাবর ব্যথা হয়, যেটাকে আমরা বলি সেন্ট্রাল চেস্ট পেইন, এবং এই ব্যথা অনেক সময় দুই হাতে চলে যেতে পারে, আবার কখনো কখনো চোয়ালে আসে, পিঠে যেতে পারে, পেটের উপরের অংশও কিন্তু ব্যথা থাকে, এবং ব্যথার সাথে অনেক সোয়েটিং থাকে, তারপরে কখনো কখনো শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, এবং বমি হওয়ার মতো সমস্যা অনেক সময় হয়। এবং এই ব্যথাটা এত ব্যথা থাকে যে ব্যথার তীব্রতা অনেক সময় মনে হয় যেন পাথর চাপা দেওয়ার মতো ব্যথা, দম বের হয়ে যাবে এরকম বুকে ব্যথা হয়। এবং ব্যথা সাধারণত 20 থেকে 30 মিনিটের বেশি সময় যদি স্থায়ী হয়, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা ধরে নিই যে মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু ক্ষেত্রে আমরা দেখি যে 25% ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পেইন নাও থাকতে পারে, বিশেষ করে যারা ডায়াবেটিস আক্রান্ত থাকেন তাদের ক্ষেত্রে
বুকে ব্যথা ছাড়াও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। সেই ক্ষেত্রে সোয়েটিং এবং অনেক সময় অস্থিরতা, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, এই লক্ষণগুলো নিয়ে সাধারণত রোগীরা আসে। তো আমরা কিভাবে বুঝবো যে তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা? এটা বোঝার জন্য আমাদের যে যে জিনিসটা আমরা দেখি যে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি আমরা করে থাকি। ইসিজি মাধ্যমে অনেক সময় আমরা বুঝতে পারি যে তার হার্ট অ্যাটাকের সমস্যাটা আমরা বুঝি। কখনো কখনো আমরা ব্লাডের কিছু টেস্ট করি এর সহযোগী হিসাবে, যেমন ট্রোপোনিন আই বা সিকেএমবি, হাই সেন্সিটিভ ট্রোপোনিন আই, এই ধরনের ব্লাডের কিছু কার্ডিয়াক মার্কার থাকে, যে মার্কারের লেভেল থেকেও আমরা কিন্তু অনেক সময় নির্ণয় করতে পারি যে তার হার্ট অ্যাটাক হয়েছে, এই ধরনের আমরা বুঝতে পারি। ধন্যবাদ। আমরা বেশ কিছু প্রশ্ন এসে গেছে আমাদের কাছে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সাথে বর্ণালী সেন বিথি। তিনি লিখেছেন, স্যার, যদি উপজেলা পর্যায়ে কোনো একটি হার্ট অ্যাটাকের রোগী আসে, সেক্ষেত্রে সেখানে অনেক ধরনের কার্ডিয়াক ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকে না, আমরা প্রাথমিকভাবে কি কি চিকিৎসা হার্ট অ্যাটাকের রোগীকে দিয়ে থাকবো, কিভাবে ম্যানেজ করব? আমি উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার। হ্যাঁ, উপজেলা হেলথ কমপ্লেক্সে আসলে আমাদের দেশে তো চিকিৎসার অনেকটা লিমিটেশন আছে, যেটা হচ্ছে উপজেলা পর্যায়ে পর্যন্ত তো সিসিউর ব্যবস্থা কিন্তু করা যায়নি। সেই ক্ষেত্রে আমরা কিছু লক্ষণ দেখে তো আমরা বুঝতে পারবো যে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে বা হচ্ছে, এই ধরনের পরিস্থিতিকে আমরা বুঝতে পারি। সেটা বোঝার জন্য কি, যেমন একটা মানুষের যদি, যেমন পুরুষ মানুষের ক্ষেত্রে বয়স যদি 45 এর বেশি থাকে, ফিমেল 55 এর বেশি, রিস্ক ফ্যাক্টর গুলো যদি আমরা দেখি, যে স্মোকিং, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপর হচ্ছে রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি, বা এই ধরনের যদি থাকে একটা পেশেন্ট, যার ব্যাকগ্রাউন্ড আছে যে তার ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার, বা ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, সেই রোগীদের ক্ষেত্রে যদি বুকে ব্যথার যে ধরনের সিমটমের কথা বললাম, যে বেশি সময় ধরে যদি খুব বেশি বুকে ব্যথা থাকে, যার সাথে সোয়েটিং থাকে, এই ধরনের পরিস্থিতি থাকলে আমরা ইনিশিয়ালি হিস্ট্রি থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে তার একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এই ধরনের পরিস্থিতি হলে আমরা কি করবো, একটা ইসিজি করবো। ইসিজি দিয়ে কিন্তু অনেক সময় আমরা ডায়াগনোস করতে পারি। সেই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে তাকে রেস্টের জন্য আমরা বলবো, রেস্টে দিতে হয়। আর যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে, অনেক সময় অক্সিজেন দেওয়ার জন্য আমরা বলি। আর হচ্ছে ব্যথা কমানোর জন্য প্যাথেটিন জাতীয় ওষুধ আমরা প্রয়োগ করতে পারি, বা মরফিন জাতীয় ওষুধ। আর অ্যাসপিরিনের কথা আমরা বলি সবসময়, যে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন ক্রাশ করে যদি আমার জিভের নিচে দেওয়া যায়, তাৎক্ষণিকভাবে খাওয়া দেওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার মৃত্যুর ঝুঁকি এবং রক্তনালী যেটা বন্ধ হয়ে গেছে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের হাতে কিন্তু 300 মিলিগ্রাম অ্যাসপিরিন খাওয়ানো কিন্তু খুব সহজ, পেইনটাও কিন্তু কমানো যায়। তারপর হচ্ছে এই রোগীকে, যেমন ডিস্ট্রিক্ট হসপিটালে, অনেক ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু সিসিউর ব্যবস্থা আছে, যেখানে মেডিকেল কলেজ বা সিসিউর ব্যবস্থা আছে, সেই সমস্ত সেন্টারে আমরা রোগীকে শিফট করে দিতে পারি। কারণ হচ্ছে পরবর্তী পর্যায়ে আমাদের যেটা দরকার, যে ব্লাডের আপনার মার্কারটা দেখা দরকার, সিরিয়াল ইসিজি করা দরকার, এবং ডায়াগনোসিসটা কনফার্ম করে আমরা যে জিনিসটা করি, যে থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়ার জন্য চেষ্টা করা। যত দ্রুত থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়া যায় ততই রোগীর জন্য উপকার, এবং হার্ট মাসেল যত দীর্ঘ সময় ধরে বন্ধ থাকবে ততই মাসেলগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে। এই জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল রক্তনালীটা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। খোলার জন্য হচ্ছে সহজ পথ হচ্ছে যে থ্রম্বোলাইটিক থেরাপি, যেমন স্ট্রেপ্টোকাইনেজ, টেনিকটিপ্লেজ, এই ধরনের ওষুধ যদি প্রয়োগ করা যায়, এটা ডিস্ট্রিক্ট লেভেলে প্রয়োগ করা সম্ভব, বা যেখানে মেডিকেল কলেজগুলো আছে সেখানেও এই ধরনের ওষুধ প্রয়োগ করা যায়। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা রক্তনালীটাকে খুলে দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে চমৎকার একটি আলোচনা আমরা আছি সুপ্রিয় দর্শক, যে ঠিক উপজেলা হেলথ কমপ্লেক্সে যদি এই ধরনের রোগী আসে কিভাবে ম্যানেজ করতে হবে স্যার কিন্তু বলে দিলেন, এবং অবশ্যই দ্রুত পেশেন্টটাকে প্রাইমারি ম্যানেজমেন্ট দেওয়ার পর একটি স্পেশালাইজ সেন্টারে রেফার করতে হবে, যেখানে করোনারি কেয়ার ইউনিটের সুব্যবস্থা রয়েছে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন জানিয়ে রাখছি অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং বায়োফার্মা লিমিটেডের ফেসবুক পেজ থেকে। পেজ দুটি লাইক করে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন। আমরা আলোচনা করছি ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে হার্টের সুরক্ষায় আমাদের করণীয়, এবং এই আলোচনায় আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে যুক্ত হয়েছেন স্বনামধন্য ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, এনআইসিপিটি, ঢাকা। আমরা এই পর্যায়ে আরও একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সাথে সুস্মিতা দেবনাথ চট্টগ্রাম থেকে। তিনি লিখেছেন, স্যার, হার্ট অ্যাটাকের কারণে কেন মানুষের মৃত্যু হয় এবং ঠিক কখন মৃত্যু হয়?
চমৎকার একটি প্রশ্ন করেছেন। ঠিক কোন সুন্দর জায়গায় স্যার গাফলতি হলে একটি পেশেন্ট মারা যেতে পারে? এখন হার্ট অ্যাটাকের পর আমরা যেটা দেখি যে আসলে হার্ট অ্যাটাক মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে কিন্তু হার্টের বড় একটা অংশে রক্ত চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। যেমন রাইট কর্নারি আর্টারি বা লেফট কর্নারি আর্টারি, লেফট মেন কর্নারি আর্টারি যদি ইনভলভ হয়, দেখা যায় বিরাট একটা অংশ কিন্তু রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায়, হার্ট যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, যেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট আমরা বলি, কার্ডিয়াক অ্যারেস্ট হলে কিন্তু ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, এবং ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে ব্রেন ফাংশন লস, হার্ট ফাংশন লস। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখি 50% পেশেন্ট হসপিটালে রিচ করার আগেই কিন্তু মৃত্যুবরণ করে, এবং বাকি যে পেশেন্ট গুলো হসপিটালে আসেন তাদেরকে যদি আমরা টাইম মতো চিকিৎসা শুরু করতে পারি, তারপরও হসপিটালে আমরা দেখি যে 10 to 12% কিন্তু মর্টালিটি আছে। তারপরে আমরা যেটা দেখি যে রক্তনালী যদি অ্যাজ সুন অ্যাজ খুলে দেওয়া যায়, এটা হচ্ছে মেইন ইয়েটা হচ্ছে রক্তনালীটা খুলে দেওয়া। এখন খুলে দেওয়ার জন্য অ্যাডভান্স ট্রিটমেন্ট আমরা যেটা বলি প্রাইমারি পিসিআই, সেই প্রাইমারি পিসিআই যদি আমরা করতে যাই সেখানেও কিন্তু 5% মর্টালিটি আছে। তারপর হচ্ছে আমরা যদি প্রাইমারি ফেসিলিটি যদি না পাই, সেক্ষেত্রে আমরা কি করবো, থ্রম্বোলাইটিক ইউজ করবো, যেমন স্টেপটোকাইনেস, টেনিক্টিপ্লেজ বা রেটিপ্লেজ, এই ধরনের ড্রাগ আমরা ইউজ করবো রক্তনালীটা খুলে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে মাত্র রক্তনালী খোলার সম্ভাবনা থাকে 60%, কোনো কোনো ক্ষেত্রে 80% মতো খোলার সম্ভাবনা থাকে। এবং দেখা যায় যে 30% পেশেন্ট কিন্তু আপনার মৃত্যুবরণ করে 1 মাসের ভিতরে, এবং পরবর্তী 1 বছরের ভিতরে আরো 10% পেশেন্ট মারা যায়। তাহলে দেখা যাচ্ছে যে আসলে এই ডিজিজটাই হচ্ছে একটা গ্রেভ ডিজিজ, এবং আমরা জানি যে হার্ট অ্যাটাকে সারা পৃথিবীতে আমরা যে দেখি যে ইসকেমিক হার্ট ডিজিজ এবং হার্ট অ্যাটাকে 9 মিলিয়ন মানুষ কিন্তু প্রতি বছর মারা যাচ্ছে। সুতরাং আমরা যতই অ্যাডভান্স ট্রিটমেন্ট দিচ্ছি না কেন, তারপরেও কিন্তু একটা পার্সেন্টেজ পেশেন্ট কিন্তু মারা যাচ্ছে। এই জন্যই কিন্তু এই যে ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হচ্ছে, কেন, যেন হার্ট অ্যাটাক যেন না হয়, প্রতিরোধ কিন্তু আগে করতে হবে। সুতরাং হার্ট অ্যাটাক হয়ে গেলে কিন্তু এটা একটা গ্রেভ ডিজিজ, মৃত্যুর কিন্তু ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। মৃত্যুর ঝুঁকি কিন্তু যতই অ্যাডভান্স ট্রিটমেন্ট আমরা তৈরি করি না কেন, এবং মৃত্যুর ঝুঁকি কিন্তু আছে, আমাদের হাতে পৌঁছার আগেই তো 50% পেশেন্ট মারা যাচ্ছে। সুতরাং এটাকে প্রতিরোধটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গায়, যার জন্য হচ্ছে আজকে যে 29শে সেপ্টেম্বর, এই দিন সারা পৃথিবীতে কিন্তু একযোগে হার্ট ডিজিজ প্রতিরোধ করার জন্য, মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু প্রচেষ্টা চালানো হচ্ছে, যাতে এই মৃত্যুটাকে ঠেকানো যায়। ধন্যবাদ স্যার। আমরা নিশ্চয়ই সচেতন হব, কারণ সচেতনতায় পারে আমাদের এই হার্টকে ভালো রাখতে, আর হার্ট ভালো থাকতেই বেঁচে থাকবো আমরা। আমরা এই পর্যায়ে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কমন একটি সমস্যা ইসকেমিক হার্ট ডিজিজের বলে একটি ওয়ার্ড আমরা শুনে থাকি, এবং প্রায় প্রেসক্রিপশনে লেখা থাকে IHD। আসলে ইসকেমিক হার্ট ডিজিজ বলতে কি বোঝায়? হ্যাঁ, এটা হচ্ছে আসলে আমরা যে হৃদরোগগুলো দেখি, হার্টের রোগগুলোর ভিতরে হচ্ছে অন্যতম হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, এবং সারা ওয়ার্ল্ড কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে সবাই ব্যস্ত, যে কারণ হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। এখন এই রোগটা কি, এই রোগটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হার্টের রক্ত চলাচল কিভাবে। হার্টের রক্ত চলাচল হচ্ছে 2টি রক্তনালীর মাধ্যমে, ডান এবং বাম রক্তনালী, এবং এই রক্তনালীর গায়ে কোলেস্টেরল জমে রক্ত চলাচলের বাধা সৃষ্টির ফলে যে রোগের তৈরি হয় তাকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলি। তাহলে হচ্ছে কি, যদি রক্তনালী গায়ে কোলেস্টেরল জমে প্ল্যাক ফর্মেশন হলো, প্ল্যাক ফর্মেশন হইলেই কিন্তু রোগীর সমস্যা হচ্ছে না। যেমন আমরা দেখি 20 বছর বয়স থেকে কিন্তু এটা তৈরি শুরু হয়, এই ডিজিজ প্রসেসটা, এবং এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনেটিক ব্যাকগ্রাউন্ড আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মিলে এই ডিজিজটা তৈরি হয়। এবং যখন দেখা যায় 70%-এর মতো তার লেশনটা হয়ে গেল, মানে রক্তনালী ব্লক হলো, তখন কিন্তু বুকে ব্যথা শুরু হয়। যেমন কিছু দূর হাঁটলে বুকে ব্যথা হয়, রেস্ট নিলে বুকে ব্যথা কমে যায়, নাইট্রেট জাতীয় ওষুধ জীবের নিচে দিলে ব্যথাটা কমে যাচ্ছে। তাহলে এই ধরনের যে পরিস্থিতি, একে আমরা বলি স্টেবল করোনারি আর্টারি ডিজিজ বা অ্যাঞ্জাইনা বলি আমরা। তারপর দেখা যায় কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে না, ঘন ঘন বুকে ব্যথা হচ্ছে, একটু হাঁটলেই ব্যথা হয়, রেস্ট নিলেও ব্যথা কমে না, অনেক সময় ওষুধে কমে না, যাকে আমরা বলি আনস্টেবল অ্যাঞ্জিনা আমরা বলি। তারপরে আমরা দেখি যে হঠাৎ করেই কিন্তু প্রচন্ড বুকে ব্যথা, বুকের সাথে ঘামে যাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে, ব্যথাও কমতেছে না, নাইট্রেটও কাজ হচ্ছে না, তাকে আমরা বলি একিউট করোনারি সিনড্রোম, অনেক সময় মাইগ্রেন ইনফাকশন, হার্ট অ্যাটাক আমরা বলি। এই হার্ট অ্যাটাকও আবার দেখা যায় 2 ধরনের, একটা হচ্ছে নন এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফাকশন, আবার হচ্ছে এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফাকশন। এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফাকশন হলো সবচেয়ে ডেঞ্জারাস। আমরা বলি যে দ্রুত হসপিটাল নিয়ে আসার জন্য এবং তাড়াতাড়ি রক্তনালীকে খুলে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া। তাহলে ব্যবস্থা নিতে পারলে রোগীর জন্য উপকার হয়। অনেক সময় দেখা যায় যে সাইলেন্টলি
ইসকিমিক হার্ট ডিজিজের জন্য হার্ট নষ্ট হইতে থাকে, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। সেখানে আমরা কি পাই যে আস্তে আস্তে হার্টের ফাংশনাল ক্যাপাসিটি কমে যায়। হার্ট একটা সবচেয়ে শক্তিশালী পাম্প অর্গান ইন দ্য ওয়ার্ল্ড। কারণ হচ্ছে একটা মানুষ যদি 70 বছর বয়স বেঁচে থাকে তাহলে দেখা যাচ্ছে যে সে মানে 2 বিলিয়ন এন্ড অ্যানাদার 1/2 বিলিয়ন টাইমস তার হার্টটা বিট করে। তাহলে এর চেয়ে শক্তিশালী অর্গান ওয়ার্ল্ড আর হয় না। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে এই হার্টটা আস্তে আস্তে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ইসকিমিক হার্ট ডিজিজের জন্য, এবং হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যায়। তখন তাকে আমরা বলি ইসকিমিক কার্ডিওমায়োপ্যাথি আমরা বলি। তাহলে দেখা যাচ্ছে যে ইসকিমিক হার্ট ডিজিজ একটা স্পেকট্রাম অফ দ্য ডিজিজ। এখানে আমরা পাই স্টেবল করোনারি আর্টারি ডিজিজ বা অ্যাঞ্জিনা, আনস্টেবল অ্যাঞ্জিনা, নন এসটি এলিভেটেড এমআই, এসটি এলিভেটেড মাইক্রো ইনফাকশন, ইসকিমিক কার্ডিওমায়োপ্যাথি, এই ধরনের কিন্তু লক্ষণগুলো নিয়েই সাধারণত রোগীরা আত্মপ্রকাশ করেন। ধন্যবাদ। আমরা জেনে গেলাম আসলে ইসকেমিক হার্ট ডিজিজ কি এবং কি কি টাইপস রয়েছে, পুরোটাই স্যার চমৎকারভাবে ব্যাখ্যা করলেন। আমরা একটু এই পর্যায়ে জানতে চাই স্যার, এই যে ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে, এটার নেপথ্যে কি কি কারণ জড়িত রয়েছে, আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো সম্পর্কে একটু জানতে চাই। আসলে ইসকেমিক হার্ট ডিজিজটা একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু এই ডিজিজটা হয়, যার জন্য আমরা কিন্তু ফ্যামিলি হিস্ট্রিকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে আমরা ধরি। যেমন আমরা দেখি যদি মা এবং বোন যাদের বয়স হচ্ছে আমরা 65 এর নিচে, এই ধরনের যদি কোনো ফ্যামিলি মেম্বার হার্টে আক্রান্ত থাকে, হার্ট অ্যাটাকে, তাহলে দেখা যাচ্ছে যে তার পরবর্তী জেনারেশনে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি পুরুষ মেম্বারদের ক্ষেত্রে আমরা দেখি যে 55 ইয়ার্স এর কম বয়সী যদি বাবা অথবা ভাই কেউ যদি আক্রান্ত থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসকেমিক হার্ট ডিজিজের সম্ভাবনা থাকে। তাহলে একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড খুব ইম্পর্টেন্ট। এর সাথে আমরা যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো আমরা দেখি, যদি আমরা বিবেচনা করি, যেমন বয়স একটা ইম্পর্টেন্ট। আমরা দেখি যে সাধারণত পুরুষ মানুষের ক্ষেত্রে দেখা যায় 45 ইয়ার্স এর বেশি হলেই হার্টের সমস্যা দেখি। ফিমেল পেশেন্টের ক্ষেত্রে 55 ইয়ার্স এবং তার বেশি বা পোস্ট মেনোপজাল যারা, তাদের ক্ষেত্রে যারা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন, তাদের ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকে। এছাড়া আমরা যেটা দেখি যে স্মোকিং যারা করেন, ধূমপান, অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্য যারা সেবন করেন, তাদের ক্ষেত্রে তাদের এই সমস্ত রোগের সম্ভাবনা বেশি থাকে। আর আমরা 3টা ডিজিজ আমরা দেখি যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, যেটা হাইপার লিপিডিমিয়া আমরা বলে থাকি। এই ডিজিজ 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য, যা উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকা, তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলেও রোগের সম্ভাবনা বেশি থাকে। এছাড়া আমরা দেখি যে যাদের ওজন বেশি, যারা কায়িক পরিশ্রম কম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগের সম্ভাবনা বেশি থাকে। তারপর হচ্ছে আমরা আরো কিছু ফ্যাক্টর আমরা যেগুলো দেখি, যেমন যারা হচ্ছেন আপনার সেন্ট্রাল ওবেসিটির কথা আমরা বলি, সেন্ট্রাল ওবেসিটি যাদের বেশি থাকে। তারপর হার্ট আনহেলদি যে খাবারগুলো, আমরা সবসময় হার্ট হেলদি খাবারের কথা বলি, হার্ট আনহেলদি যে খাবারগুলো, বেশি অধিক পরিমাণে কোলেস্ট্রল জাতীয় খাবার, ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, তারপর হচ্ছে যেটা সুগার এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার যারা বেশি খাচ্ছেন কোলেস্ট্রল জাতীয়, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে রক্তনালীতে ব্লক জনিত যে হৃদরোগ, যেটা ইসকেমিক হার্ট ডিজিজের সম্ভাবনা বেশি থাকে। এছাড়া রক্তের আমরা কিছু জিনিস দেখি, হোমোসিস্টিন লেভেল, প্রোটিন সি, প্রোটিন এস, হাইপার কোয়াগুলেবল স্টেট, এই সমস্ত কন্ডিশনের সাথেও কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজের একটা রিলেশনশিপ আমরা খুঁজে পাই। অনেক অনেক ধন্যবাদ। আমরা কি কি কারণে আসলে ইসকেমিক হার্ট ডিজিজ হয়, এখানে লাইফস্টাইল একটি ফ্যাক্টর রয়েছে, খাদ্যদ্রব্যর একটি তালিকা কিন্তু স্যার যেমনটি দিচ্ছিলেন, আসলে যারা ধূমপান করছেন তাদের জন্য কিন্তু একটি সতর্ক বার্তা স্যার দিয়ে দিলেন। ধূমপানে কিন্তু আসলে ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্টের যে রক্তনালীর যে ব্লক, সেটি কিন্তু ত্বরান্বিত হয়, এবং সেই সাথে যারা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি সতর্কবার্তা। এবং সেই সাথে স্যার কিন্তু আরও একটি বিষয় এখানে বলেছেন যে লাইফস্টাইল, এটি একটি বড় ফ্যাক্টর, এই যে একটি ফ্যাক্টর। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তবে তার আগে একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। স্যার, কোন ধরনের মাংস খাওয়া হার্টের জন্য বেশি ক্ষতিকর? এখন মাংসের ব্যাপারটা আসে যে আমরা দেখি যে যদি মাংসের কথা বলি, যে যাদের পা বেশি, যেমন আপনি দেখবেন গরু, যেটা হলো খাসির মাংস, এদের পা মানে 4টা থাকে না, পা যাদের বেশি থাকে তাদের মাংসের যে চর্বি থাকে মাংসের, সেই চর্বিতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। তারপরে আসেন মাংস, যেমন আছে পাখির মাংস, যারা পাখা দিয়ে উড়ে, আকাশে উড়ে বেড়ায়, তাদের কিন্তু মাংসের ভিতরে আপনার কোলেস্ট্রল পরিমাণ কম থাকে।
তাহলে দেখা যাচ্ছে যে পাখির মাংস কিন্তু আপনি খেতে পারেন, যেহেতু কোলেস্ট্রল পরিমাণ কম। আর যাদের পা বেশি তারা হচ্ছে তাদের কোলেস্ট্রল পরিমাণ বেশি থাকে, সুতরাং ওই মাংসগুলো অ্যাভয়েড করতে হবে। রেড মিট গুলো অ্যাভয়েড করতে হবে, গরুর মাংস, খাসির মাংস, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই স্যার বলেছেন যে পা বেশি তার মানে 4টি পা যাদের রয়েছে। স্যার মুরগির মাংস অথবা হাঁসের মাংস এইগুলো খাবার ব্যাপারে আপনাদের নির্দেশনা কেমন? হ্যাঁ, মুরগির মাংসের এখন ব্যাপার হলো কি, যে সমস্ত মুরগি আপনার যেমন একেবারে ক্লোজ স্পেসে থাকে, বিশেষ করে যেগুলো ফার্মের মুরগি, ওরা কিন্তু খুব বেশি হাঁটার সুযোগ পায় না, ধরো এক্সারসাইজের সুযোগ নেয়। যেমন দেশি মুরগিগুলো আপনি দেখবেন এগুলো কিন্তু সবসময় সারা থাকে এবং ওরা সবসময় একটা আহ, দৌড়ের ভিতরে থাকে দেখবেন। এতে হয় কি তাদের যে চর্বি যেগুলো থাকে শরীরে, এই চর্বিগুলো কিন্তু মাংসের ভিতরে খুব কম পরিমাণে থাকে, যার জন্য আমরা বলি দেশি মুরগির মাংস কিন্তু খাওয়া যায়। ফার্মের মুরগি অ্যাভয়েড করার জন্য বলি, হাঁসের মাংস অ্যাভয়েড করার জন্য বলি। হাট দেখবেন অনেকটা হাঁসটা অনেকটা লেজি প্রাণী, কিন্তু দেখবেন একেবারে চুপচাপ থাকে এবং তার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, এবং এই জন্য হাঁসের মাংস এবং ফার্মের মুরগিগুলো অ্যাভয়েড করাই ভালো। একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে, মিস্টার রসি, তিনি লিখেছেন স্যার হাঁসের মাংস খেলে ব্লাড প্রেশার বেড়ে যায় শুনে থাকি, এই কথার মধ্যে কোনো সত্যতা আছে কিনা? কোনো মাংসই কিন্তু উচ্চ রক্তচাপ বাড়ায় না। যেমন আমাদের কাছে রুগীরা এসে বলেন, আমি গরুর মাংস খাওয়ার সাথে সাথেই কিন্তু আমার ব্লাড প্রেশারটা বেড়ে গেল, আমি সাথে সাথে তেঁতুল খেলাম, আমার কিন্তু প্রেশার ঠিক হয়ে গেল। এখন আসেন, কোনোটাই কিন্তু সঠিক না। তেঁতুলও প্রেশার কমাইতে পারে না, আর গরুর মাংসও কিন্তু প্রেশার বাড়াইতে পারে না। যেমন আপনি খাওয়ার সাথে সাথে কিভাবে বাড়বে, যেমন আপনি একটা মাংস খেলেন, মাংসটা হচ্ছে আমাদের স্টোমাকে যাবে, এটা ডাইজেশন হবে, তারপর এটা পার্টিকেলসে হবে, এটা প্রোটিন, ফ্যাট, এগুলোতে আপনার যে মৌলিক উপাদানগুলি হবে সেগুলো অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হওয়ার পর আমাদের শরীরে আসবে। এখন মাংসটাকে যদি আমরা বিশ্লেষণ করি, ওখানে প্রোটিন, ফ্যাট থাকে সবচেয়ে বেশি। এখন যে প্রোটিনটা অ্যাবজর্পশন হবে শরীরের কাজের জন্য, আর ফ্যাট যেটা থাকে সেই ফ্যাটটা আসবে, আসার পর রক্তনালিকায় জন্মে, এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার এবং অনেকদিন মাংস খেলে তখন রক্তনালী ওয়ালটা শক্ত হবে, হার্ডেনিং হবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, এবং তখন উচ্চ রক্তচাপ বাড়বে। সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। দীর্ঘদিন ধরে যদি প্রচুর পরিমাণে মাংস খেতে থাকে, সেই ক্ষেত্রে রক্তনালীতে চেঞ্জ হবে, চেঞ্জের কারণে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু খাওয়ার সাথে সাথে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেক অনেক ধন্যবাদ। আরও একটি কমন মানে আগ্রহ থাকে, প্রশ্ন থাকে যে ডিমের কুসুম খেলে হাই প্রেশার বাড়ে কিনা, এই জায়গাগুলোতে স্যার আপনাদের ব্যাখ্যা কি? হ্যাঁ, ডিমের কুসুম, ডিম হচ্ছে একটা সবচেয়ে ব্যালেন্স এবং পুষ্টিকর খাবার ডিম, এবং ডিমের যে কোলেস্ট্রল থাকে এটা শরীরের জন্য উপকার। এখন আমরা যেটা দেখি, আমাদের রুগীরা, হাটের রুগীরা ডিম খানি না, ডিম, মাংস সবকিছু বন্ধ, এবং রুগীরা একেবারে দুর্বল, এনিমিয়া হবে, তারপরে হচ্ছে রুগীরা ডাক্তারের কাছে এসে হাজির। এখানে আসলে হাটের রুগীরা ব্যালেন্স ডায়েটের কথা বলা হয়, কোনো খাবারই অতিরিক্ত খাওয়া যাবে না। যেমন ডিম আপনি একদিনে যদি 4-5টা খান তাহলে কিন্তু এটা আবার ক্ষতিকর হবে। আবার গরু মাংস যদি খেতে বসেন, প্রচুর পরিমাণে মাংস খান, যেটা ক্ষতিকর। তাহলে দেখা যাচ্ছে যে ডিম যদি 1টা বা 2টা যদি দৈনিক খাওয়া যায়, সেই ক্ষেত্রে শরীরের উপর তেমন কোনো ক্ষতির প্রভাব পড়ে না। অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ এই জায়গাগুলোতে আপনাদের যে সংশয় এবং যে শঙ্কা, সুপ্রিয় দর্শক, যে ডিমের কুসুম খেলেন আর আপনার প্রেশার বেড়ে যাবে, এটি আসলে সঠিক নয়। তবে অবশ্যই মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আপনি 1টি বা 2টি ডিম খেতে পারেন, অবশ্যই একসাথে 4-5টি ডিম এটি খাওয়াটাও কিন্তু আসলে সঠিক নয়। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা ব্লাড প্রেশারের মধ্যে চলে গেছি আমাদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। একটু ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করতে চাই এই পর্যায়ে। সাধারণত মানুষ বলে থাকে যে বংশে যদি কারো ব্লাড প্রেশার থাকে, সন্তানের মধ্যেও সেটি হতে পারে। স্যার, ব্লাড প্রেশারের কোনো ফ্যামিলিয়াল প্রিডিসপোজিং বা ফ্যামিলিয়াল রিলেশনশিপ রয়েছে কিনা? হ্যাঁ, ব্লাড প্রেশারের সাথে আমরা ফ্যামিলিয়াল রিলেশনশিপ পাই। যেমন ফ্যামিলি হিস্ট্রিতে যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে দেখা যায় যে তার ডিসেন্ডেন্টের ভিতরে কিন্তু উচ্চ রক্তচাপটা হওয়ার সম্ভাবনা থাকে। এখানেও এটা আসলে উচ্চ রক্তচাপকেও আমরা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ বলি, এবং এটাও একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ডের উপর অন্যান্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলির ইনফ্লুয়েন্সের জন্য উচ্চ রক্তচাপ হয়। এবং উচ্চ রক্তচাপের কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায় না 95% কেসে, যেটাকে আমরা বলি প্রাইমারি হাইপারটেনশন আমরা যেটা বলি। আর শুধুমাত্র 5-10% ক্ষেত্রে অনেক সময় কজ খুঁজে পাওয়া যায়, যেটাকে সেকেন্ডারি হাইপারটেনশন বলে। তো অধিকাংশই যে প্রাইমারি হাইপারটেনশনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কজ নয়, তবে এখানে
ফ্যামিলির একটা হিস্ট্রি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং জেনেটিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। স্যার, ব্লাড প্রেশারের আরও একটি বিষয় সম্পর্কে জানতে চাই। অনেকেই বলে থাকে যে আমার ব্লাড প্রেশার আছে, কি আমি এটা বুঝবো কিভাবে? ব্লাড প্রেশার যাদের থাকে তাদের কোনো সাইন সিমটম শরীরে আছে কিনা, বা কি কি প্রাথমিক লক্ষণ উচ্চ দেখে তিনি বুঝতে রক্তচাপকে পারবেন কিন্তু আমরা ধন্যবাদ। উচ্চ রক্তচাপ হলো একটি সাইলেন্ট কিলার আমরা জানি, এবং সাইলেন্ট কিলার কেন বলা হয়? যেহেতু কোনো লক্ষণ প্রকাশ পায় না, অনেক সময় কিন্তু অনেক রোগী কিন্তু বুঝতেই পারেন না যে তার উচ্চ রক্তচাপ আছে, কিন্তু নীরবে নীরবে সেই উচ্চ রক্তচাপ তার বিভিন্ন অর্গান, ইম্পর্টেন্ট অর্গানগুলো কিন্তু নষ্ট করে দেয়, যেমন ব্রেন, হার্ট, কিডনি, চোখ এবং রক্তনালী। এই 5টা জায়গাতে কিন্তু সে আঘাত আনে, এবং আঘাত এনে দেখা যাচ্ছে যে হঠাৎ করে উচ্চ রক্তচাপের রোগী প্রকাশ পায় হচ্ছে একদিক প্যারালাইসিস নিয়ে চলে আসে, যে মানে স্ট্রোক নিয়ে আসেন, কখনো কখনো হার্ট অ্যাটাক নিয়ে আসেন, অথবা বুকে ব্যথা নিয়ে, হার্ট ফেলিউর নিয়ে রোগী আসেন উচ্চ রক্তচাপের প্রথম প্রকাশ পায়। এবং আমরা দেখি যে কিডনি সমস্যা নিয়েও প্রকাশ পেতে পারে, আবার এনিউরিজম নিয়ে আসে, অ্যাওর্টিক এনিউরিজম নিয়ে রোগীরা কিন্তু আত্মপ্রকাশ করে। এছাড়াও আমরা যে উচ্চ রক্তচাপ কি নির্ণয় করি হচ্ছে, যেমন দেখালে ডাক্তারের চেম্বারে আসছেন অথবা কোনো মেডিকেল চেক আপের জন্য গেছেন, রক্তচাপ মাপার পর বোঝা যাচ্ছে যে তার রক্তচাপ বেশি পাওয়া গেল এবং উচ্চ রক্তচাপ। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কখনো কখনো দেখি মাথা ব্যথা, মাথায় ঝিমঝিম করা, ঘাড়ে ব্যথা, তারপর বুক ধড়ফড় করা, হাঁপিয়ে যাওয়া, এই ধরনের কিছু লক্ষণ নিয়েও কিন্তু উচ্চ রক্তচাপের রোগী আত্মপ্রকাশ করে থাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার। উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের আসলে লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, এবং এই ধরনের রোগীদের আসলে কি কি চিকিৎসা পদ্ধতি আপনারা দিয়ে থাকেন? ব্লাড প্রেশারের রোগীদের মানে প্রেশারের জন্য কি কি ঔষধ সাধারণত আপনারা সাজেস্ট করে থাকেন, এবং সেটি কোন কোন বিষয়ের উপরে আসলে নির্ধারণ করে থাকেন? এটার সাথে অন্য কোনো ধরনের কোমরবিডিটির রিলেশনশিপ রয়েছে কিনা? এখন উচ্চ রক্তচাপের, ধন্যবাদ আপনাকে। উচ্চ রক্তচাপ চিকিৎসার জন্য আমরা কতগুলো যে বিষয় আমরা কিন্তু বিবেচনায় নেই। একটা হচ্ছে যে তার আসলে কি উচ্চ রক্তচাপ আছে কিনা, সঠিকভাবে উচ্চ রক্তচাপ নির্ণয় করতে হবে, নাম্বার 1। যেখানে হচ্ছে আমরা দেখি যে হোয়াইট কোট হাইপারটেনশন, মার্কস হাইপারটেনশনের মতো কিছু সমস্যা থাকে, যে ডাক্তারের চেম্বারে আসলে রক্তচাপ বেশি, বাসায় কিন্তু রক্তচাপ নর্মাল। সুতরাং সঠিকভাবে রক্তচাপ নির্ণয় করতে হবে প্রথমত। তারপরে আমরা দেখি যে তার টার্গেট অর্গান কোনো ড্যামেজ আছে কিনা, দ্যাট মিনস উচ্চ রক্তচাপের কারণে তার ব্রেন, হার্ট, কিডনি, তার কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, চোখে কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমরা দেখবো। তার সাথে রিস্ক ফ্যাক্টর আমরা দেখি, বিশেষ করে হচ্ছে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর দেখতে হয়, যে তার স্ট্রোক আছে কিনা, হার্ট অ্যাটাকের কোনো সমস্যা আছে কিনা, সিকিডি বা কিডনির কোনো ডিজিজ আছে কিনা। তাহলে এই বিষয় কিন্তু বিবেচনা আনতে হবে। এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে এই জন্যই যে যদি প্রথমে একটা মানুষের যদি আমরা রক্তচাপ পাই, তার কোনো ধরনের টার্গেট অর্গান ড্যামেজ নাই, তার কোনো রিস্ক ফ্যাক্টর নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাকে 3 মাস পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করতে পারি, তাকে লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে, যে তার জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে সে চিকিৎসা করতে পারে, যে নন ফার্মাকোলজিক্যাল ওয়েতে সে 3 মাস পর্যন্ত কিন্তু ওয়েট করতে পারে। আর যার ক্ষেত্রে আমরা এই সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলি খুঁজে পাবো, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ নির্ণয়ের পরপরই কিন্তু ওষুধ প্রয়োগ করতে হবে, তার ক্ষেত্রে কিন্তু ওয়েট করার কোনো সুযোগ নেই। এখন আমরা চিকিৎসাকে যদি আমরা ভাগ করি যে কিভাবে চিকিৎসা করি, একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ওয়ে, অথবা আমরা যেটাকে লাইফস্টাইল মডিফিকেশন বলি। আরেকটা হচ্ছে আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট, যেটা হলো ওষুধ প্রয়োগের মাধ্যমে, ফার্মাকোলজিক্যাল ওষুধের মাধ্যমে চিকিৎসা করি। আরেকটা চিকিৎসা হচ্ছে যেমন সার্জারি বা ইন্টারভেনশনের মাধ্যমে উচ্চ রক্তচাপের চিকিৎসা করা হয়। এই 3টা পদ্ধতিতে উচ্চ রক্তচাপের চিকিৎসা করা হয়। এখন আমরা যদি দেখি লাইফস্টাইল মডিফিকেশন আমরা কি করি লাইফস্টাইল, এখানে আমরা বলি যে লবণ কম খাবেন, 5 গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না দৈনিক, দ্যাট মিনস 1 চামচের বেশি লবণ খাওয়া যাবে না সারাদিন। তারপরে আমরা যেটা বলি যে হাঁটতে হবে, 30 মিনিট করে অবশ্যই তাকে হাঁটতে হবে, সব 5 দিন সপ্তাহে হাঁটতে হবে। অথবা আমরা যদি ভিগোরাস এক্সারসাইজ করি, যেগুলো ট্রেডমিল দিই, সেই ক্ষেত্রে আমরা বলি যে সপ্তাহে 3 দিন এক্সারসাইজ করতে হবে, ভিগোরাস এক্সারসাইজ, সেটা ট্রেডমিল এক্সারসাইজ করতে হবে। অথবা রাস্তায় যদি আমরা দৌড়াই, সেই দৌড়ানোর ক্ষেত্রে সপ্তাহে 3 দিন দৌড়াইলে হবে, কিন্তু এক্সারসাইজ মাস্ট। ওজন নিয়ন্ত্রণে রাখতেই হবে, ওজন হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর উচ্চ রক্তচাপের জন্য। ওজন কমে আনতে পারলে রক্তচাপ কিন্তু কমে যায়। আমরা যেটা বলি যে তার বিএমআই 25 কেজি পার মিটার বডি সারফেস এরিয়ার কম থাকতে হবে তার বিএমআই, যেটা হচ্ছে ওয়েট অবশ্যই কমে আনতে হবে, নিয়ন্ত্রণের ভিতরে ওয়েট নিয়ে আসতে হবে। ধূমপান, মদ্যপান,
এবং তামাক জাতীয় দ্রব্য, এগুলো কিন্তু উচ্চ রক্তচাপের জন্য দায়ী অন্যতম প্রধান কারণ। আমাদের দেশে এগুলো খুব বেশি রোল প্লে করে এবং এগুলোকে কমে আনতে হবে বা বাদ দিয়ে দিতে হবে এখন। তারপর হচ্ছে যেটা হচ্ছে আমাদের হাঁটার অভ্যাস নাই, আমরা কায়িক পরিশ্রম করি না, মানে সবসময় রেস্টের ভিতরে যেটা থাকা হয়, হাঁটা হয় না, এগুলো কিন্তু উচ্চ রক্তচাপের। সুতরাং আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, সোজা কথা অ্যাক্টিভ হতে হবে। এবং আমাদের কোলেস্ট্রল জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে, ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করতে হবে, সুগার অ্যাভয়েড করতে হবে, কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে। এবং বলা হচ্ছে যে ফ্রুটস বেশি খাওয়ার জন্য, ফল সবজি, পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস ব্লাড প্রেশার কিন্তু কমায়, সবজি বেশি খাওয়ার জন্য বলা হয়। তাহলে দেখা যায় এই যে আমরা যে লাইফ স্টাইলের কথা বললাম, এই লাইফ স্টাইলের মাধ্যমে কিন্তু একজন ব্যক্তি যার উচ্চ রক্তচাপ আছে, তার কোনো রিস্ক ফ্যাক্টর নাই, টার্গেট অর্গান ড্যামেজ নাই, তিনি কিন্তু 3 মাস পর্যন্ত এর মাধ্যমে কিন্তু অপেক্ষা করতে পারেন। স্ট্রেস কমাতে হবে, দুশ্চিন্তা কমাতে হবে, ঠিক মতো ঘুমাইতে হবে, সবকিছু নিয়ে টেনশন করলে চলবে না। তাহলে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু উচ্চ রক্তচাপ থেকে দূরে থাকতে পারি। এবার মেডিকেল ম্যানেজমেন্ট যদি আসে, আমাদের দেশে যথেষ্ট পরিমাণে ওষুধ অ্যাভেলেবেল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য। বিটা ব্লকার অনেক পরে আসে, আমরা যেটা বলি এআরবি অথবা এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়াবেটিস, এগুলোর কথা সবচেয়ে বেশি প্রয়োগ করার জন্য বলা হয় ম্যাক্সিমাম গাইডলাইনগুলোতে। এই সমস্ত ড্রাগের মাধ্যমে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবো। এছাড়া আমরা কি দেখি যে কিছু সার্জিক্যাল ইন্টারভেনশনের ম্যানেজমেন্ট, যেমন আমরা বলছি যে 5 to 10% ক্ষেত্রে কিন্তু কিছু সার্জিক্যাল কজের জন্য উচ্চ রক্তচাপ হয়, যেমন টিউমার, অ্যাডেনাল গ্ল্যান্ডের টিউমার, পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার, থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম। তারপরে আমরা দেখি যে কোয়ার্টেশন অফ দ্য অর্টা, রক্তনালীতে চিকন হয়ে যাওয়া, রেনাল আর্টারি স্টেনোসিস, এই ধরনের রোগের কারণে কিন্তু উচ্চ রক্তচাপ হয়। যে এই কারণগুলো যদি আমি সার্জারির মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে একেবারে কোনো ওষুধেরই প্রয়োজন হয় না, 100% কিউর। যেমন একটা কোয়ার্টেশন অফ দ্য অর্টা আছে, কোয়ার্টেশন অর্টা যদি একটা প্লাস্টিক করে দেওয়া, অথবা ওখানে যদি আপনার একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া যায়, কোয়ার্টেশন চলে গেলে উচ্চ রক্তচাপ চলে যায় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয় না। যেমন অ্যাডেনাল গ্ল্যান্ডের টিউমারের জন্য হলো পিউকোমাসাইটোমা অপারেশন করে রিমুভ করে দিলে কিন্তু তার আর প্রেশার থাকবে না। দেখা যাচ্ছে যেগুলো সার্জিক্যাল কজ বা ইন্টারভেনশন, এই সমস্ত কজ গুলো রিমুভ করতে পারলেও কিন্তু উচ্চ রক্তচাপ চলে যায়। ধন্যবাদ স্যার। আসলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য সুপ্রিয় দর্শক অনেকগুলো টিপস কিন্তু স্যার দিয়ে দিলেন, এবং তার মধ্যে লাইফস্টাইল একটি অন্যতম প্রধান। আপনি যদি আপনার লাইফটাকে একটি নিয়ন্ত্রণের মধ্যে, একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু অনেকাংশে আপনার এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের নামগুলো মেনশন করছি। সুমন শ্যাম যুক্ত আছেন আমাদের সাথে, ঝুমু বিশ্বাস যুক্ত আছেন মোহাম্মদ দেলাওয়ার হোসেন যুক্ত আছেন, দিলরুবা ইয়াসমিন হিমু যুক্ত আছেন, সুইটি আক্তার যুক্ত আছেন, হাবিবুর রহমান বাশার। তিনি একটি প্রশ্ন করেছেন, স্যার লিপিড প্রোফাইলের বিষয়ে জানতে চাই। আমার রক্তের HDL 38, LDL 95 এবং আমার রক্তের টোটাল ট্রাইগ্লিসারাইডের মাত্রা হচ্ছে 300। এমত অবস্থায় আমাকে একজন চিকিৎসক দেখালে তিনি আমাকে ট্যাবলেট ট্রোভা সাজেস্ট করেছেন, 10 মিলিগ্রাম লিখেছেন চলবে। এটি খেলে কি আমার ব্লাড কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে আসবে কিনা? এখন হচ্ছে ব্লাড কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে রোল প্লে করে চিকিৎসার ক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কি না, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, যে হার্টের রোগ বা ব্রেনের স্ট্রোক এই ধরনের সমস্যা আছে কিনা খুব গুরুত্বপূর্ণ। মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা লেভেল নিচে নামাইতে হয়। আর কার্ডিওভাস্কুলার ডিজিজ যদি না থাকে বা রিস্ক ফ্যাক্টর যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে চিকিৎসা করতে বলি। এখানেও উচ্চ কোলেস্টেরলের জন্য আমরা যেটা বলি যে কোলেস্টেরলের জন্য আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, আমাদের ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কমায় ফেলতে হবে, মানে সেটা শাকসবজির পরিমাণ বাড়াইতে হবে। তারপর হচ্ছে ফল খাওয়ার জন্য আমাদের বলা হয়, হাঁটার জন্য বলা হয়, যে এক্সারসাইজ এবং হাঁটার কথা বলা হয়, ধূমপানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের জন্য খুবই জরুরি। এবং আপনার যে লেভেলের কথা বলা হচ্ছে, যেমন এইচডিএল লেভেল যে মাত্রা আছে একটু বাড়াইলেই হয়। যেমন আমাদের দেশে আমরা বলি, আমাদের দেশে অধিকাংশ মানুষের এইচডিএল কিন্তু কম থাকে। এইচডিএল সাধারণত 50-এর উপরে থাকলে খুব ভালো। তবে এইচডিএল বাড়ানোর উপায় কি? হাঁটা, এবং হচ্ছে যেটা হচ্ছে সামুদ্রিক মাছ, বিশেষ করে যে সমুদ্রের যে মাছগুলো আমাদের দেশে, যেমন আমরা পোয়া মাছ পাই না, পোয়া মাছ, ইলিশ মাছ, এই সমস্ত মাছগুলো এবং সমুদ্রের অন্যান্য অনেক মাছই কিন্তু পাওয়া যায়। এই মাছগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু এইচডিএল লেভেল বাড়ানোর জন্য রোল প্লে করে।
এবার আসেন আমরা এলডিএল কোলেস্টেরলের কথা আপনি বলছেন, যেটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। ব্যাড কোলেস্টেরল হচ্ছে বেশি পরিমাণে কমাইতে হবে তাদের ক্ষেত্রে যাদের হার্ট অ্যাটাক বা ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, এবং যেটার কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের থাকে তাদের ক্ষেত্রে আমরা কমানোর জন্য বলি। সেই কমানোর মাত্রা কিরকম, 70-এর নিচে আমরা নামিয়ে ফেলতে বলি। কিন্তু যাদের হার্টের এই ধরনের সমস্যা নাই তাদের কিন্তু এত নিচে নামানোর কোনো প্রয়োজন নেই। এখানে আর হচ্ছে ট্রাইগ্লিসারাইডের মাত্রা আমরা দেখি যে 150-এর নিচে বা 200-এর নিচে থাকলেই হয়। আর আমাদের দেশে ইন জেনারেল কিন্তু ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকে, কারণ আমাদের দেশের মানুষ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন, যার জন্য হচ্ছে কি তাদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। যে কোনো মানুষের টেস্ট করবেন আপনার এই 200-300 এটা পাবেন, দেখা যায় ট্রাইগ্লিসারাইড লেভেলটা একটু বেশি আমাদের দেশে থাকে। ট্রাইগ্লিসারাইড কমানোর উপায় হচ্ছে কি আপনার কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাবেন। বিশেষ করে আপনার সব জায়গায় কার্বোহাইড্রেট, দেখেন বিস্কিট খান, তারপর পাউরুটি খান, সব কিছুতেই কিন্তু কার্বোহাইড্রেট। এবং আমরা তো ভাত খাচ্ছি, অনেকে দিনে 3 বেলা আমরা ভাত খাচ্ছি, 3 বেলা, তাহলে ভাতের পরিমাণ যদি আমরা কমে আনি, সবচেয়ে বলা হচ্ছে যে ট্রাইগ্লিসারাইড যাদের বেশি থাকে কমানোর উপায় হচ্ছে আপনার ঢেকি চাটা চাল খেতে হবে, যেটা হচ্ছে ব্রাউন রাইস। আর হচ্ছে আপনার যদি আটা খান সেটা খেতে হবে কি ময়দা না, খেতে হবে না ব্রাউন আটা খেতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই ব্রাউন আটা এবং ব্রাউন রাইস এগুলো হচ্ছে আপনার ট্রাইগ্লিসারাইড কমায় রাখার জন্য রোল প্লে করে। তাহলে দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদেরকে কমিয়ে দিতে হবে, পরিমাণে কমিয়ে দিলে ট্রাইগ্লিসারাইড কমে যাবে। এরপরে হচ্ছে আমাদের ওষুধের প্রশ্ন আসতেছে, যে ওষুধ আমরা যেমন ট্রাইগ্লিসারাইড লেভেল যদি বেশি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য আমরা যে ওষুধগুলি প্রয়োগ করে থাকি ফিব্রেট জাতীয় ওষুধ, যেমন আমাদের দেশে পাওয়া যায় ফেনোফিব্রেট জাতীয় ওষুধ পাওয়া যায়, যেটা ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য ইউজ করা। এছাড়া নিয়াসিন জাতীয় ওষুধ, নিকোটিনিক অ্যাসিড বা নিয়াসিন জাতীয় ওষুধ ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য ব্যবহার করা হয়। আর যেটা টোটাল কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরল কমানোর জন্য আমরা অ্যাটোরভাস্টেটিন জাতীয় ওষুধ প্রয়োগ করে থাকি। যে ওষুধগুলো আমরা মার্কেটে আপনারা দেখবেন অ্যাটোরভাস্টেটিন, যেটা হচ্ছে রসুভাস্টেটিন জাতীয় ওষুধ যেগুলো থাকে, এই ওষুধগুলো সাধারণত টোটাল কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরল কমানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আসলে আমরা এই বিষয়টি নিয়ে খুবই ভয় পেয়ে থাকি এবং অনেকেই হয়তো আমরা চেক আপ করে থাকি যে আমাদের রক্তে ব্লাড কোলেস্টেরল লেভেলটা কত, এবং সেটির জন্য আমরা একটি লিপিড প্রোফাইল পরীক্ষা চেক করে ব্লাডের বিভিন্ন ধরনের যে কোলেস্টেরল রয়েছে, যে এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড, টোটাল কোলেস্টেরল, সেই বিষয়গুলো কিন্তু আমরা চেক আপ করে থাকি। এবং স্যার যেমনটি যে লেভেলগুলো বলছিলেন, এলডিএল যেটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এইচডিএলটি কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, যেটি ওমেগা 3 কথা স্যার যেমনটি বলছিলেন, এটি খেলে এইচডিএল পরিমাণটা একটু বাড়ে, এবং যাদের শরীরে এইচডিএল কম আছে তারা কিন্তু অবশ্যই সেটি গ্রহণ করবেন। এবং অন্যান্য যে সামুদ্রিক মাছের কথা স্যার যেমনটি বলছিলেন, ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিড, এটি থেকে কিন্তু আমরা এইচডিএল লেভেলটিকে বাড়াতে পারি। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কোনটি ভালো থাকা উচিত এবং কোনটি কোন পরিমাণে থাকা উচিত সেটি জানবার যেমন প্রয়োজন রয়েছে, ঠিক তেমনিভাবে এই কোলেস্টেরলটা যদি সঠিক নিয়ন্ত্রণের মধ্যে আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমরা উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে অনেকটাই নিজেদেরকে রক্ষা করতে পারি। স্যার, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এই পর্যায়ে আরও একজন দর্শককে আমরা যুক্ত করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন ফারহানা ইয়াসমিন চট্টগ্রাম থেকে। তিনি প্রশ্ন করেছেন, স্যার আমার বাচ্চার বয়স 5 বছর, তার বুকের মধ্যে ঘর ঘর করে শব্দ করে, একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখালে তিনি বলেছেন হার্টের ভালভের সমস্যা রয়েছে, এমত অবস্থায় আমার কি করণীয়? যেমন এই যে ছোট একজন বাচ্চা বুকে ঘর ঘর শব্দ হয়, হার্টের সমস্যার কথা বলছেন, যেমন আমরা এগুলোকে কনজেনিটাল হার্ট ডিজিজ আমরা বলি। যে কনজেনিটাল হার্ট ডিজিজের ভিতরে আমরা ভালভের সমস্যা আমরা খুঁজে পাই, যেমন বা কনজেনিটাল হার্টের ভালভের সমস্যা সাধারণত পালমোনারি ভালভ, তারপর হচ্ছে অ্যাওর্টিক ভালভের সমস্যা আমরা পাই, মাইট্রাল ভালভও আমরা অনেক সময় পাই যে কনজেনিটাল মাইট্রাল স্টেনোসিস থাকে। এছাড়া কমন যে কনজেনিটাল হার্ট ডিজিজ সেগুলোর ভিতরে এটিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তারপর হচ্ছে আমরা যেটা পাই পিডিএ, তারপর হচ্ছে ট্যাটোলজি অফ দ্য ফ্যালটস, এগুলো হচ্ছে কমন আমাদের দেশে যে বাচ্চাদের যে সমস্যাগুলো হয়। এখন কোনো যদি ভালভের সমস্যা যদি থাকে বাচ্চাদের, এখন উনি আসলে বলেন নাই যে কোন ভালভের কি ধরনের সমস্যা। ভালভের সমস্যা হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে ভালভের স্টেনোসিস, মানে হচ্ছে ভালভ শুরু হয়ে যাওয়া, আর একটা হচ্ছে ভালভটা আপনার বন্ধ হচ্ছে না। এটা হচ্ছে আমাদের হার্টে যে ভালভ থাকে 4টা ভালভ থাকে, এটা হচ্ছে ওয়ান ওয়ে রক্ত চলাচলের জন্য ভালভগুলো কাজ করে। যদি ভালভ যদি ঠিকমতো বন্ধ না হয় তাহলে 2 ওয়ে রক্ত চলাচল করবে এবং উল্টো দিকে রক্ত চলাচল শুরু হয়ে যায়। এই জন্য 2 ধরনের সমস্যা, একটা হচ্ছে ভালভ ন্যারো হয়ে যাওয়া, সরু, যার মাধ্যমে ব্লাড ঠিকমতো প্রবাহিত হতে পারে না। আরেকটা হচ্ছে যে ঠিকমতো বন্ধ না হয়, যাকে আমরা বলি রিগার্জিটেশন,
বা ইনকম্পিটেন্স বলি, সেই ক্ষেত্রে উল্টো দিকে ব্লাড প্রবাহিত হয়। তাহলে এই ধরনের রোগগুলি সাধারণত হয় মাইট্রাল ভালভে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগারজিটেশন, অ্যাওর্টিক ভাবে অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগারজিটেশন, এই ধরনের সমস্যাগুলো হয়। তো এখন ভালভের কোন ভালভ ইনভলভ হয়েছে সেই ভালভের উপর নির্ভর করে আসলে চিকিৎসা। যেমন আসেন পালমারি স্টেনোসিস যদি বাচ্চাদের থাকে, বা অ্যাওর্টিক স্টেনোসিস বাইকাস্টিক ভালভের জন্য যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বেলুনের মাধ্যমে কিন্তু আমরা ফুলে তার ভালভটাকে, সরু ভালভটাকে বড় করতে পারি। আবার যদি ভালভটা যদি রিগারজিটেশন হয়, যে ভালভটা ঠিকমতো বন্ধ হচ্ছে না এবং এটা সিভিয়ার মাত্রা যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভালভ পরিবর্তনের প্রশ্ন আসতেছে, বা ভালভকে রিপেয়ার করা যায়। অনেক সময় রিপেয়ার করা বা ভালভ পরিবর্তনের প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় সেটা হচ্ছে যে টিস্যু ভালভ বা এই ধরনের ভালভের প্রয়োজন হতে পারে। এখন আসলে উনি তো সঠিকভাবে বলেন নাই আসলে কোন ভালভের আসলে কি। তবে বাচ্চাদের সাধারণত ভালভের সি কিন্তু বেশি হয় কনজেনিটাল, যেগুলো এএসডি, বিএসডি, পিডিএ, আর হচ্ছে ট্যাট্রালজিওফেলোরসেও কিন্তু একটা ভালভের সমস্যা হয়, ভালভ ন্যারো হয়ে যায়, যেটাকে পালমারি ভালভ ন্যারো হয়। হার্টের ছিদ্র হয়ে গিয়েছে, অর্থাৎ এই লিক বা ছিদ্র বলতে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অথবা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টকে আমরা বুঝিয়ে থাকি। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগের দিকে চলে এসেছি। স্যার, এই পর্যায়ে আপনার একটু অনুভূতি জানতে চাই। আজকে আসলে সারাটা দিন হার্টের বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু আলোচনা হলো, যেহেতু বিশ্ব হার্ট দিবস, এবং আপনি এই আজকের এই আলোচনা থেকে হার্টের A to Z মোটামুটি একটি কমন যে সমস্যাগুলো সেটির উপর আলোকপাত করেছেন এবং সেই সাথে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সর্বোপরি কেমন লাগলো আজকের এই আয়োজনে যুক্ত হতে পেরে, এবং আমাদের রাজ টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কি বার্তা রয়েছে? হ্যাঁ, আজকে ভালোই লাগলো, কারণ আপনার আজকের যে রাজ টিভির যে অনুষ্ঠান এবং আজকে যে অনুষ্ঠানের যিনি উপস্থাপক আছেন বাসুদেব কুমার সাহা, আপনার তো সুন্দর উপস্থাপন করেন, সবসময় দেখি। এবং আজ যে বাপার মা আজকে যে অনুষ্ঠানের আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর দর্শকরা যারা দেখছেন আর যারা প্রশ্ন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য, এবং আমি চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তবে সর্বোপরি আমি যে বিষয়টা বলবো, যে আসলে হৃদরোগ হচ্ছে একটা প্রাণঘাতী রোগ, এবং বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে হচ্ছে এই হৃদরোগের কারণে, যেটাকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলি। সুতরাং এই হৃদরোগ প্রতিরোধের জন্য আমাদেরকে সচেষ্ট হওয়া উচিত, এবং এই 29শে সেপ্টেম্বর এই দিনটিকেই সারা ওয়ার্ল্ড কিন্তু পালন করতেছে বিশ্ব হার্ট দিবস হিসাবে। শুধুমাত্র হার্টের সুরক্ষার জন্য অ্যাওয়ারনেস তৈরি করা, মানুষের মাঝে সচেতনতা তৈরি করা, যে এই হার্ট অ্যাটাক এবং হার্টের সমস্যাগুলো থেকে আমরা যাতে মুক্ত থাকতে পারি, তার জন্য আমরা যে কাজগুলো করব। বেশি চিন্তা করা যাবে না, দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। তারপর হচ্ছে ধূমপান, মদ্যপান বা তামাক জাতীয় দ্রব্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণের ভিতরে আমাদেরকে রাখতে হবে। আমরা কায়িক পরিশ্রম করব, একেবারে রেস্টে থাকা যাবে না, এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে, হার্ট হেলদি খাবার আমরা খাবো, যার মাধ্যমে হচ্ছে আমাদের হার্টকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। এবং আমাদের দেশে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হার্টের ওষুধের উচ্চ মূল্য, সার্জারি বলেন, স্টেন্ট লাগানো বা হার্টের কোনো ডিভাইস লাগানো, এগুলো কিন্তু খুব অনেক ব্যয়বহুল। এবং আমাদের দেশে দেখবেন হার্টের যে চিকিৎসার জন্য যে ইন্স্যুরেন্সের ফেসিলিটি কিন্তু সর্বজনীন নয়, এবং এটা সবার কাছে দৌড় দৌড়া কিন্তু পৌঁছে না, যার জন্য হচ্ছে হার্টের চিকিৎসা কিন্তু অনেক ব্যয়বহুল। এবং এর চিকিৎসা প্রতিদিন একজন হার্ট অ্যাটাকের রোগীর কিন্তু 3 থেকে 4,000 টাকার ওষুধের প্রয়োজন। তাহলে দেখা যাচ্ছে যে অনেকটা ব্যয়বহুল। সুতরাং বিত্তবানদেরকে আগে আসা উচিত এই হৃদরোগীদের চিকিৎসার জন্য, এবং আমাদেরকে অবশ্যই চেষ্টা করা উচিত যাতে হৃদরোগ না হয়, সেই জন্য আমাদের হার্ট হেলদি খাবার খাওয়া, নিজেদের সচেতন হওয়া, সবাইকে সচেতন করা, আমাদের পরিবার, আমাদের মেম্বার এবং আত্মীয় স্বজন সবাইকে হৃদরোগ সম্পর্কে জানানো, যে কেন হয়, কিভাবে এর থেকে বাঁচা যায়, এগুলো সম্পর্কে সবার একটা ধারণা নেওয়া উচিত। যাদের হৃদরোগ হয় তারা যেন নিয়মিত ওষুধ খেতে পারেন, ওষুধ না খেলে কিন্তু জটিলতা বেড়ে যায়, মৃত্যু ঝুঁকিও বেড়ে যায়। অতএব আমরা সচেষ্ট হব, দুশ্চিন্তা মুক্ত থাকবো, হার্ট হেলদি খাবার খাবো এবং নিয়মিত ওষুধ খাবো, এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখবো। এর মাধ্যমে কিন্তু আমরা একটি সুস্থ হার্ট আমরা পাবো, এবং এর মাধ্যমে আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো এবং আমাদের লাইফকে একটু লেন্দি করে নিতে পারবো। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান উপস্থিতির জন্য, এবং সেই সাথে প্রত্যাশা রাখবো এভাবে রাজ টিভি এবং রাজ পরিবারের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা তখন উপভোগ করছিলেন ম্যাক্স ক্লাব প্রেজেন্ট বায়োফার্মা হেলথ লাইফে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজ টিভির এক্সক্লুসিভ আয়োজন হার্টের সুরক্ষায় আমাদের করণীয়। আর এই বিষয়ে এতক্ষণ বিশেষজ্ঞ মতামত প্রদান করলেন দেশ বরণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, ক্লিনিক্যাল ও ইন্টারন্যাশনাল হৃদরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, NICBD, ঢাকা। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার হিসেবে রয়েছে বায়োফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই লপো অ্যান্ড ট্রোভা। আসুন আমরা আমাদের হার্টকে ভালো রাখি, কারণ আমরা যখন আমাদের হার্টকে ভালো রাখবো, সচল থাকবে আমাদের এই দেহটি, সচল থাকবো আমরা, গড়ে তুলবো এই পৃথিবীকে সুন্দর করে। সেই শুভ প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বরাবরের মতন রাজ টিভির সাথেই থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.